নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব সুবোধ ঘোষের লেখা একখানি চমৎকার ছোট গল্প। গল্পের নাম পরিপূর্ণা। শুনতে থাকুন আজকের গল্প পরিপূর্ণা। রাত 10টারও বেশি হয়ে গিয়েছে বলে মনে হয়। ক্লান্ত বাড়িটার মেজাজও যেন ক্লান্ত হয়েছে। সুলতার বিয়ে হয়ে গিয়েছে, মর্ব বাসর ঘরে গিয়েছে। খাওয়া দাওয়ার হুল্লোড়ও আর নেই। নিমন্ত্রিতদের প্রায় সবাই চলে গিয়েছে। যারা আছে তারা পাড়ারই লোক। এখন শুধু শামিয়ানার নিচে এলোমেলো করে ছড়ানো খালি চেয়ারগুলির উপরে এলোমেলো বসে গল্প করছে ওরা, যারা বিয়ে বাড়ির কাজে খেটে খুটে ক্লান্ত হয়েছে। ওরা সবাই সুলতার দাদার বন্ধু। এদিকে বেশ একটু তফাতে চেয়ারে বসে আনমনা হয়েও মাঝে মাঝে ওদেরই নানান গল্পের নানা কথা শুনছিল কুমুদ রায়। মাসর ঘরের দিক থেকে খলখল আর খিলখিল হাসি শব্দ যেন বসন্তকালের মিষ্টি তুফানি হাওয়ার শব্দের মতো মাঝে মাঝে ভেসে আসে। ওরা বলে, ওই শোন, এখানেও আবার ওই রকম কাণ্ড করছে জয়ন্তী সেন। জয়ন্তী সেন নামটা শুনে চমকে ওঠে কুমুদ রায়। জয়ন্তী সেনের নাম শুনে কুমুদ রায়ের পক্ষে একটু চমকে উঠবারই কথা, কিন্তু এরা যে জয়ন্তী সেনের কথা বলছে, সে কি সেই জয়ন্তী সেন যাকে কুমুদ সেই ভয়ঙ্কর দাঙ্গার সময় মানিকতলার পথে একা দেখতে পেয়ে আর অভয় দিয়ে নিরাপদে ঢাকুরিয়া পর্যন্ত পৌঁছে দিয়েছিল? সে জয়ন্তী সেনের সঙ্গে মাঝে মাঝে এখনো কুমুদের দেখা হয় ঠিকই। পথে মুখোমুখি হলেও সেই আগের মতো হাসি খুশি হয়ে আলাপ করে না আর জয়ন্তী। কিন্তু একেবারে বোবাটি হয়ে পাশ কাটিয়ে চলেও যায় না। কম কথা বললেও কথা বলে, শুকনো হাসি হলেও একটু হাসে। সেদিন সন্ধ্যায় গড়িয়াহাটার মোড়ে ফুটপাথের ওপর বিছানো এক খোলা দোকানের সামনে দাঁড়িয়ে রজনীগন্ধার দর করছিল জয়ন্তী। অফিস থেকে ফেরার পথে কুমুদ সেই সময় ট্রাম থেকে নেমে মোড়ের কাছে দাঁড়ালো। কুমুদের দিকে চোখ পড়তেই চমকে উঠল জয়ন্তী। যেন লজ্জা পেয়ে চমকে ওঠা, ভয় পেয়েও হতে পারে। কিন্তু কিসের ভয় আর কিসেরই বা লজ্জা? বরং কুমুদের পক্ষেই লজ্জিত হওয়া উচিত। একদিন এসে শুধু একটু চা খেয়ে যাবার অনুরোধ কুমুদকে করেছিল জয়ন্তী। আজ যাব কাল যাব করতে করতে 3 বছরের মধ্যেও একবার গিয়ে জয়ন্তীদের বাড়ির 1 কাপ চা খেয়ে আসবারও সময় হলো না। কে জানে কি মনে করলো জয়ন্তী। সব ঘটনার ইতিহাস এত স্পষ্ট মনে পড়ে, সময় অসময়ে হঠাৎ মনেও পড়ে যায়। তবু কি আশ্চর্য, আর একবার এসে চা খেয়ে যাওয়ার জন্য জয়ন্তী সেই আগ্রহ ভরা একটা অনুরোধের দাবি আজও রক্ষা করতে পারা গেল না কেন? সময়ের অভাব তো নেই। বেশ তো, মাসে অন্তত একবার হলেও সিনেমা হাউসে গিয়ে বাজে ছবিতে একবারও সময় পাওয়া যায়। অথচ যে মেয়েকে একেবারে ভুলে যাওয়া আজও সম্ভব হলো না, এমনকি হঠাৎই অকারণেই একবার দেখতে বড় ইচ্ছা করে, সেই মেয়ের একটা অনুরোধ তুচ্ছ হয়ে গেল কেমন করে? সেই অনুরোধটাকেই কি খুব ভয় করে কুমুদ রায়? এই 30 বছর বয়সে জীবনে অনেক মুখ থেকে তো চা খাওয়ার জন্য অনুরোধ শুনবার সৌভাগ্য হয়েছে কুমুদ রায়ের। সেই সব মুখের অনেকগুলি তো জয়ন্তীর চেয়ে অনেক বেশি সুন্দর। কিন্তু সামান্য চা খেয়ে যাবার জন্য অনুরোধের রূপটা যে কত সুন্দর হতে পারে, সেই সত্য জীবনে মাত্র একজনের মুখের দিকে তাকিয়ে
মাত্র একটি দিনই অনুভব করতে পেরেছিল কুমুদ রায়। কলকাতা শহরের চারিদিক জুড়ে আর শহরের ভিতরেও তখন এখানে ওখানে খুনিয়ারা দাঙ্গার মাথামাতি, আর পাড়া পোড়ানোর আগুনের জ্বালা জ্বলছে। পথ চলা নিষেধ করে দিয়ে যখন তখন কারফিউ জারি করছে পুলিশ। শ্যামবাজারের মামার বাড়ি থেকে বের হয়ে মাছ ধরবার আশায় এদিক ওদিক ঘুরতে ঘুরতে যখন মানিকতলার মোড়ের আগুন দেখতে পেয়ে ভয়ে থরথর করে উঠেছে জয়ন্তীর সারা শরীর, ঠিক সেই সময়ই পথের উপর পিছন থেকে কে যেন ডাকে, আপনি এই দাঙ্গা হাঙ্গামার মধ্যে ওদিকে কোথায় চলেছেন? যেন ভয় ভাঙানো দৈবের ডাক। চমকে মুখ ফিরিয়ে আর ঢাকুরিয়ার কুমুদ রায়কে দেখতে পেয়ে জয়ন্তীর দুই চোখের ভয়ের ঘোর কেটে যায়। জয়ন্তী বলে, আমি আমি ঢাকুরিয়া যেতে চাই, আমি ঢাকুরিয়া যেতে চাই কুমুদবাবু। কুমুদ বলে, আমার সঙ্গে চলুন, আমিও ঢাকুরিয়া যাচ্ছি। ঢাকুরিয়ার আর 5 জনের মতোই জয়ন্তীও কুমুদকে চেনে। হরিশ রায়ের ছেলে কুমুদ রায়, যাদের বাগানে প্রতি বছর সার্বজনীন দুর্গোৎসবের ঘটা 7 দিন পর্যন্ত চলে। ওই সার্বজনীন আনন্দের অর্ধেক খরচ হরিশবাবুই দিয়ে থাকেন। দেবেনই বা না কেন? খুব বড় লোক অবশ্য নন, তবে কুমুদের চাকরিটাও ভালো। মস্ত বড় এক জুট মিলের ওয়েলফেয়ার অফিসার। এখনো বিয়ে হয়নি কুমুদের। পাড়ার লোক মনে করে নিশ্চয় কোনো ব্যাপার আছে, প্রেম টেমের ব্যাপার বোধ হয়, যার জন্য কুমুদ আজও বিয়ে না করে দিব্যি দিন কাটিয়ে যাচ্ছে। ঢাকুরিয়ার আর 5 জনের মতো কুমুদও জয়ন্তীকে চেনে। কোনো এক প্রেসে প্রুফ রিডারের কাজ করেন বিলাসবাবু, তারই মেয়ে জয়ন্তী। কে জানে কত মাইনে পান বিলাসবাবু। ওভারটাইম খেটে মাইনের পরও কিছু আয় হয়, তবে তাতে শুধু দিন চলে, কিন্তু জীবন বোধহয় চলে না। অনেকগুলি ছেলেপিলে, কোনোটিকেই আজ পর্যন্ত স্কুলে পড়াতে পারলেন না। শুধু ওই জয়ন্তী দিন আটেনা করে জয়ন্তীকে কলেজ পর্যন্ত, অর্থাৎ আইএ ফার্স্ট ইয়ার পর্যন্ত পড়িয়েছিলেন, তারপর আর নয়। অনেকেই জানে, এবং কার কাছ থেকে যেন কুমুদও কথাটা শুনেছিল। দেশের বাড়ি বেচে দিয়ে মেয়ের বিয়ের জন্য টাকা মজুত করে রেখেছেন বিলাসবাবু। কিন্তু কই, আজও তো বিয়ে হলো না জয়ন্তীর। তবে কি টাকাগুলো সব ফুলুরি খেয়ে ফুঁকে দিলেন বিলাসবাবু? পাড়ার লোকে জানে সকালবেলা শুধু দোয়ানার ফুলুরি খেয়েই চাকরি করতে বের হয়েছেন প্রুফ রিডার বিলাসবাবু। রাস্তার এই ফুটপাতে কারফিউ, ওই ফুটপাতে কারফিউ নেই। বেশ হিসাব করেই পথ চলতে হয়। একটা দোকানের সামনে 2টো লাশ পড়ে আছে। ভয়ঙ্কর হুল্লোড় তুলে একদল লোক দোকান ভাঙছে। শিউরে ওঠে জয়ন্তী, ভয় পেয়ে থমকে দাঁড়ায়। এক হাত বাড়িয়ে খপ করে জয়ন্তীর একটা হাত ধরে ফেলে কুমুদ। ভয় পাবেন না, তাড়াতাড়ি হেঁটে চলুন। যেন কত দিনের চেনা বন্ধু আর বান্ধবী। জয়ন্তীর হাতটা পরম নির্ভয় আর নিরাপদ হয়ে কুমুদের হাতের মুঠোয় বাঁধা পড়ে আছে। তাড়াতাড়ি হাঁটে আর হাঁপায় জয়ন্তী, আর হঠাৎ কেমন যেন আক্ষেপের মতো স্বরে বলে, আপনি আমার চেয়ে কত বড়, তবু আমাকে আপনি করে বলছেন কেন? কুমুদ হাসে। হাওড়া ব্রিজের মুখে এসে পৌঁছতেই কুমুদ বলে, হাঁটতে তোমার বড় কষ্ট হচ্ছে না জয়ন্তী? একটা ট্যাক্সি ডাকি কেমন? ট্যাক্সিওয়ালা বলে, ঢাকুরিয়া যেতে 100 টাকা। মুখ কালো করে জয়ন্তী বলে, এত টাকা দিতে পারবো না কুমুদবাবু, হেঁটেই চলুন। কুমুদ বলে, ট্যাক্সি ভাড়া আমি দেব। চেঁচিয়ে ওঠে জয়ন্তী, না না না, ছি ছি ছি,
আমার একটু কষ্টের জন্যে 100 টাকা খরচ করতে হবে? কি যে বলেন আপনি। বিকেলও পার হয়ে গিয়েছে। না করিয়া পৌঁছতে হলো সন্ধ্যা। অর্ধেক আস্ত আর অর্ধেক ভাঙা কলা গাছ ঘেরা একটা বাড়ি। দরজার কাছে হাঁপ ছেড়ে কুমুদ হেসে হেসে বলে, বাড়ির মেয়ে এইবার বাড়িতে চলে যান, আমি চলি। কোনো কথা বলে না জয়ন্তী। এতক্ষণের এত ভয়, উদ্বেগ, পথ চলার কষ্ট আর আতঙ্ক, তবু যেন কিসের ছোঁয়ায় সবই স্নিগ্ধ, সবই মধুর হয়ে উঠেছিল। কিন্তু এই মুহূর্তে সব যেন শূন্য হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে কুমুদ রায়। তাকে আর 1 মিনিটও এখানে থামিয়ে রাখবার কোনো অর্থ হয় না। কুমুদ রায় জয়ন্তী সেনের কেউ নয়। কুমুদ বলে, কি কথা বলছো না কেন? জয়ন্তী বলে, একটু রেস্ট নিয়ে যদি তারপর যেতেন। কুমুদ বলে, না, আমার জন্যও বাড়ি সবাই বোধহয় এতক্ষণে দুশ্চিন্তায় ছটফট করছে। যাই, সশরীরে দেখা দিয়ে তাদের নিশ্চিন্ত করে দিই। কিন্তু জয়ন্তীর মুখের দিকে তাকিয়ে একটু আশ্চর্য হয় কুমুদ। কিন্তু কি? এর মধ্যে আর কিন্তু থাকবার তো কথা নেই। হঠাৎ পথের আলাপ, কয়েক ঘন্টা শুধু একসঙ্গে পথ চলার পালা, এই তো এইখানে এসেই শেষ হয়ে গেল। আর এখানে আসবার কোনো দরকার কোনোদিনও হবে না। কিন্তু কি বলতে চায় জয়ন্তী? জয়ন্তী বলে, কিন্তু আপনি তো আর কোনোদিনও এখানে আসবেন না। কুমুদ বলে, তা তো আসতেই পারি, আসতে পারি হয়তো, কিন্তু কেন, কিসের জন্যে? জয়ন্তী বলে, একদিন এসে চা খেয়ে যাবেন। বলতে বলতে কেঁপে হাঁপিয়ে কেমনতর হয়ে যায় জয়ন্তীর শরীরটা। চোখ দুটো যেন নতুন করে ভয় পেয়ে শিউরে উঠেছে। সারা মুখে যেন চলকে ওঠা রক্তের এক ঝলক আভা ছড়িয়ে পড়েছে। হাসতে চেষ্টা করছে জয়ন্তী, কিন্তু ভীরু চোখ দুটো ছলছলিয়ে উঠছে। বাহ, দেখতে অদ্ভুত, বেশ তো সুন্দর, রোদ বৃষ্টি খেলার মতো একটা ছবি। জয়ন্তীর মুখের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে কুমুদ। মনে হয় এই অনুরোধের ডাকে আর একবার আসাই উচিত, এলে ক্ষতি কি? কুমুদ বলে, আসবো বই কি। চলে গেল কুমুদ। তারপর আরো কতবার জয়ন্তীর সঙ্গে দেখা হয়েছে। দেখা হতেই অপ্রস্তুত হয়ে কুমুদ বলে, মনে আছে জয়ন্তী, যাব যাব একদিন নিশ্চয়, কাজের ফাঁকে একটু সময় পেলেই যাব। জয়ন্তীর একটা উত্তর শুনে একদিন সত্যি লজ্জা পেয়েছিল কুমুদ। সত্যি কি আপনার কোনোদিনও সময় হবে? যেন জয়ন্তীর জীবনের ছোট্ট একটা আশাও ক্লান্ত হয়ে পড়েছে। সন্দেহ দেখা দিয়েছে জয়ন্তীর মনে। কিসে সন্দেহ? কলা গাছে ঘেরা একটা অর্ধেক আস্ত অর্ধেক ভাঙা বাড়ির আহ্বানকে এমন কিছু দামি বস্তু মনে করে না 400 টাকা মাইনের ওয়েলফেয়ার অফিসার। জয়ন্তী কি সত্যি এইরকম একটা সন্দেহ করে বসল? কিন্তু কুমুদ জানে নিজের মনের কাছে তো কোনো ফাঁকি দিয়ে লাভ নেই। অনেকবার যেতে ইচ্ছে করেছে, কিন্তু ভয়, গেলে জয়ন্তীর কোনো ক্ষতি হয়ে যাবে না তো? একবার যাবার পর যদি বারবার যেতে ইচ্ছে করে, যদি জয়ন্তী ভুল করে মনে করে ফেলে যে কুমুদ তাকে দেখবার জন্যই আসছে, না যাওয়াই ভালো। তাই যাওয়াও আর হয়নি। কি ভাবলো, কি মনে করলো জয়ন্তী, তা অবশ্য জয়ন্তীই জানে। কিন্তু ওরা কি সেই জয়ন্তী সেনের কথাই বলছে? ভালো করে শুনতে আর বুঝতে চেষ্টা করলো কুমুদ।
হ্যাঁ, সেই জয়ন্তী সেনের কথাই ওরা বলছে, বিলাসবাবুর মেয়ে জয়ন্তী। কিন্তু এ কিরকম অদ্ভুত, ভয়ানক বেহায়া নির্লজ্জ জয়ন্তীর কথা। বাসর ঘরের দিক থেকে খিলখিল হাসির উচ্ছ্বসিত শব্দ আবারও ভেসে আসে। ওরা বলে, হ্যাঁ, ব্যাপারটা হাস্যকর হলেও একটা ট্র্যাজেডি। মেয়েটার আজও বিয়ে হলো না রে, কোনোদিন হবেও না, কোনো ভরসা নেই। তাই তো এই রকম হন্যে হয়ে পরের বাসর ঘরে ঢুকে। হ্যাঁ, এই নিয়ে তো বারবার 3বার দেখা গেল। একবার নিতাইয়ের বোন সুধার বিয়েতে দেখেছি, আর 2বার শ্যামলবাবুর 2 মেয়ে নিভা আর শোভার বিয়েতে। মা গো, বাসর ঘরে ঢুকে বরের সঙ্গে সে যে কি ঢলাঢলি! কাণ্ড দেখে আর সব মেয়ে লজ্জা পেয়ে ঘর ছেড়ে চলেই গেল। বাস্তবিক জয়ন্তী সেনের বাহাদুরি আছে বলতে হবে। বাসর ঘরের আমোদ জমাতে ওরকম ওস্তাদ মেয়ে আর আমি দ্বিতীয়টি দেখিনি ভাই। কিন্তু একটু মাত্রা ছাড়া। চিরুনি হাতে নিয়ে শোভার ভরের সেই যে গোবেচারা ভদ্রলোকের পাট করা চুলের টেড়ি পাল্টে দিয়ে দিব্যি চেঁচিয়ে উঠল জয়ন্তী সেন, এইবার ভালো করে দেখো শোভা, বর পছন্দ হয় কি না। শোভার মাসিমা তো একটু রাগই করেছিলেন, বলেছিলেন, দেখিস আবার বরের কোলের উপর যেন বসে পড়িস না জয়ন্তী। হেসে চেঁচিয়ে ওঠে জয়ন্তী, তাতে আর কি ক্ষতিটা হবে মাসিমা, শোভা একটা বেশ ভালো সতীন পেয়ে যাবে। ধুর ছাই, কি যে বলে জয়ন্তীটা। মেয়েরা মুখে আঁচল চাপা দিয়ে ফিসফিস করে ওঠে। সুধার বিয়ের সময় বাসর ঘরে বরের সঙ্গে গলা মিলিয়ে ডুয়েট গেয়েছিল জয়ন্তী। গানটাও আবার একটা বেহায়া প্রেমের গান। তাও ভালো ছিল, কিন্তু যখন বরকে অবিরত চিমটি কেটে অস্থির করে তুলল জয়ন্তী, তখন অমন মুখচোরা মেয়ে সুধাও চুপ করে থাকতে পারেনি। তা কি বললে সুধা, কি বললে? সুধা বললে, এবার একটু থাম তো জয়ন্তী, তোর চিমটিগুলো গোড় মাখানো নয়। তা জয়ন্তী কি বললে? জয়ন্তী বেপরোয়া হেসে চেঁচিয়ে উঠল গো, নিশ্চয়ই গুড় মাখানো, জিজ্ঞেস করে দেখ তোর বরকে। বাসর ঘরের দিক থেকে আর খিলখিল হাসির স্বর অনেকক্ষণ হলো ভেসে আসে না। বাসর ঘরটা হঠাৎ গম্ভীর হয়ে গেল কেন? শুনতে পায় কুমুদ, ওরা তখনও বলছে, এ একটা ভয়ের ব্যাপার হয়ে উঠেছে। কিন্তু কারোর বাসর ঘরের দরজায় জয়ন্তীকে দেখলেই সবাই একটু ঘাবড়ে যায়। হলোই বা বাসর ঘর, একটা অবিবাহিত বয়স্ক মেয়ে পরের বর নিয়ে এরকম ঘাঁটাঘাঁটি করবে? কনে আর কনের বাড়ির লোকেরা পছন্দ করবে কেন? তাই তো সকলেই সাবধান হয়ে গিয়েছে। সুলতার বৌদি তো বলেছেন, এ বাড়িতে জয়ন্তীর ওসব ফষ্টি নষ্টি চলবে না, বাড়াবাড়ি করে তো থামিয়ে দেওয়া হবে। আর নয়, উঠে দাঁড়ায় কুমুদ রায়। এতক্ষণ ধরে যেন এক ভয়ানক জুয়াচুরির কাহিনী শুনছিল কুমুদ রায়। একটা স্বপ্নের ফুল হঠাৎ যেন কয়লা হয়ে ঝরে পড়েছে। সেই শান্ত আর লাজুক আর চোখ ছলছল জয়ন্তী সেন একটা নিষ্ঠুর মিথ্যা। যাক, খুব ভালো হয়েছে, ওই গিল্টি করা চরিত্রের মেয়ের একটা অনুরোধের জালে ধরা পড়েনি কুমুদ রায়। চলেই যাচ্ছিল কুমুদ রায়, কিন্তু থমকে দাঁড়ায়। বিয়ে বাড়ির ভিতরে হঠাৎ কেমন যেন একটা গভীর ব্যস্ততা জেগে উঠেছে। যারা সামিয়ানার নিচে বসে গল্প করছিল তারাও হঠাৎ চমকে উঠে ভিতরে চলে গেল। শুনতে পায় কুমুদ একটা হাসি হাসি কথা কাটাকাটি যেন আস্তে আস্তে এগিয়ে আসছে। সুলতার বৌদি জয়ন্তীর হাত ধরে হাসতে হাসতে আসছেন। বৌদির মুখের হাসিটিও কেমন যেন বেশ চতুর, অথচ বেশ শক্ত। বৌদি বলেন, অনেক করেছো ভাই জয়ন্তী, আর কেন,
নিজের বরের জন্য একটু রাখো, সব ফুরিয়ে দিচ্ছ কেন? জয়ন্তী হাসে, কেমন যেন জ্বলন্ত সেই হাসি। একটুও ফুরিয়ে দিইনি বৌদি, সব জমা আছে। বৌদি হাসেন, তা খুব ভালো কথা। তা এখন তো অনেক রাত হলো, বাড়ি যেতে চাও তো একটা গাড়ি ডেকে দিই। জয়ন্তী হাসে, হাত ধরে গল্প করতে করতে যখন গেট পর্যন্ত নিয়েই এসেছেন, তখন আর বাড়ি না যাওয়া ছাড়া উপায় কি? ঠিক হয়েছে, এই রকম অপমানই ওই মেয়ের জীবনে উপযুক্ত উপহার। শামিয়ানার নিচে এক কোণে দাঁড়িয়ে জয়ন্তীর মুখটার দিকে তাকিয়ে দুঃসহ ঘৃণায় জ্বলে ওঠে কুমুদ রায়ের চোখ। কুমুদকে দেখতে পেয়েছে জয়ন্তী, চমকে ওঠে জয়ন্তী, আর তারপরেই যেন গেটের বাইরের অন্ধকারে মিশে যাবার জন্যে ছুটে চলে যায়। আর কুমুদ রায়ও যেন সেই মুহূর্তে তার ঘৃণার জ্বালা শান্ত করবার জন্য বাইরের বাতাস পাওয়ার আশায় ছুটে বের হয়ে যায়। কিন্তু শান্ত হয় না সেই ঘৃণার জ্বালা। পথের আলো, অন্ধকার আর বাতাস সবই যেন তেতে রয়েছে। তার চোখের সম্মুখ দিয়ে ছায়ামূর্তির মতন হনহন করে হেঁটে চলে যাচ্ছে যে, সেই তো সেই জয়ন্তী সেন। জয়ন্তী! হঠাৎ ডেকে ওঠে কুমুদ। জয়ন্তী দাঁড়ায়। কুমুদ কাছে এগিয়ে এসে বলে, ইচ্ছে ছিল না, তবু একটা কথা না জিজ্ঞেস করেও থাকতে পারছি না। জয়ন্তী বলে, বলুন। তোমার এ দশা হলো কেন? কি দশা? এই যে, যার জন্য সুলতার বৌদি আজ তোমাকে তাড়িয়ে দিতে বাধ্য হলেন। জয়ন্তী হাসে, মানুষের বাসর ঘরে ঢুকে বেহায়ার মতো হই হই করি বলে? কুমুদ বলে, হ্যাঁ? জয়ন্তী আরো হাসে, একটু থিয়েটার করি, কিন্তু তাতেই ওরা ভয় পেয়ে যায়। ভয় পাইয়ে মজা দেখি, এই মাত্র। আপনি কি মনে করেন যে? কুমুদ চেঁচিয়ে ওঠে, জঘন্য থিয়েটার! ওগুলো তোমার মনের একটা লোভের খেলা জয়ন্তী। জয়ন্তীর অমন কালো চোখের নরম ভুরুও বেঁকে শক্ত হয়ে ওঠে। হয়তো তাই, কিন্তু তাতে আপনার কি? হঠাৎ মুষড়ে পড়ে কুমুদ রায়ের যত রাগী ঘৃণার অহংকার। বড় শক্ত প্রশ্ন করেছে জয়ন্তী। প্রশ্নটা যেন কুমুদ রায়ের গলায় বিঁধেছে। উত্তর দিতে পারে না কুমুদ। জয়ন্তীর হাসিটা আরো তীক্ষ্ণ হয়ে ওঠে। যদি বিলাসবাবুর মেয়ে না হয়, ধরুন আপনারই বাড়ির মেয়ে ওই থিয়েটার করত, তবে আপনারা তাকে কি বলতেন বলুন তো? কুমুদ বলে, মানে কি বলতাম? কি আবার বলতেন? বলতেন, কি সুন্দর মিশুকে মেয়ে। আর একটা আঘাত যেন এই পৃথিবীর সব অহংকারে ভদ্রতার মাথায় ভয়ানক একটা ঠাট্টার আঘাত করেছে জয়ন্তী। বিব্রতভাবে কুমুদ বলে, না, তা নয় বোধ হয়। আর কোনো কথা না বলে চলতে শুরু করে জয়ন্তী। কুমুদ বলে, একটা কথা শোনো জয়ন্তী, শোনো জয়ন্তী। তুমি বোধহয় আমার উপরে রাগ করে আছো এখনো। জয়ন্তী আশ্চর্য হয়, আপনার উপরে রাগ করব কেন? কুমুদ বলে, তোমার সেই নেমন্তন্ন আজ পর্যন্ত যে। হেসে ফেলে জয়ন্তী। আপনি আমাকে খুবই ভুল বুঝেছেন কুমুদ বাবু। আপনার উপর রাগ করব কোন সাহসে? আপনি এলে খুবই খুশি হতাম, কিন্তু আসতে পারেননি বলেও কোনো দুঃখ নেই। কুমুদের মনের বিরাট একটা বিশ্বাসের পাহাড়কে যেন অবাধে
একটা টোকা দিয়ে অনায়াসে ভেঙে চূর্ণ করে দিয়েছে জয়ন্তী। জয়ন্তীর মনে তাহলে কোনো দুঃখ নেই কুমুদের জন্য? কোনো মুহূর্তেও কুমুদের পথের দিকে তাকিয়ে প্রতীক্ষা করেনি সে? কোনো আশা করেনি জয়ন্তী? একটুও ব্যাকুল হয়নি জয়ন্তী? এই 3 বছরের হৃদয়টার সবই তাহলে শূন্য? বোধহয় এই শূন্যতার বিদ্রুপ সহ্য করতে না পেরে কুমুদের গলা স্বরটা তপ্ত হয়ে বিদ্রুপ করে, বাহ। আবার আশ্চর্য হয় জয়ন্তী। কুমুদের চোখ দুটো ছটফট করছে। কি কঠোর এই দৃষ্টির ভঙ্গি, যেন শত্রুর মুখের দিকে তাকিয়ে আছে কুমুদ রায়। জয়ন্তী বলে, আমি যাই। কুমুদের গলার ভিতর থেকে যেন একটা বদ্ধ আক্রোশ খান খান হয়ে পেটে পড়ে। তোমাকে খুবই ভুল বুঝেছিলাম জয়ন্তী। ঠিকই বলেছেন সুলতার বৌদি, তোমার সবই ফুরিয়ে গিয়েছে। পরের বাসর ঘরে ঢুকে থিয়েটার করে করে সবই ফুরিয়ে দিয়েছ তুমি। কিছুই ফুরিয়ে যায়নি, সব আছে, সব জমা আছে। যার চোখ নেই সেই শুধু দেখতে পায় না কুমুদবাবু। বলতে বলতে জয়ন্তীর 2 চোখে যেন অদ্ভুত এক জ্বালা ঠিকরে ওঠে, তারপরেই একেবারে গলে যায়। শিশির মাখা কালো পাথরের মতো চিকচিক করে জয়ন্তীর জল ভরা কালো চোখ। আর ভাবতে পারেনি, বোধহয় হাতটাকে সামলাতেও পারেনি কুমুদ। জয়ন্তীর একটা হাত হঠাৎ শক্ত করে ধরে ফেলে কুমুদ। তোমাকে একটুও ভুল বুঝিনি, তোমাকে একটুও ভুল বুঝিনি জয়ন্তী। তাহলে একদিনের জন্যও আসতে পারেননি কেন? বিলাসবাবুর মেয়ে ভালোবেসে ফেলবে সেই ভয়ে? কুমুদ হাসে, না, বিলাসবাবুর মেয়েকে ভালোবেসে ফেলব শুধু এই ভয়ে। জয়ন্তী বলে, আজ আজ ভয় করছে না? ভয় করছে, ভয় করছে জয়ন্তী। যদি এখনই হাত ছাড়িয়ে নাও। চলো তোমার বাড়ি পর্যন্ত যাই। এটা একটা আশ্চর্য বিয়ে। সেই বিয়ের বাসর ঘরে কি আশ্চর্য ব্যাপার হবে ভেবে কুল পায় না অনেকেই। একে তো জয়ন্তীর মতো ঢলানি মেয়ের বিয়ে, তাই কুমুদের মতো বর। কলা গাছে ঘেরা অর্ধেক আস্ত আর অর্ধেক ভাঙা বাড়ির এক উৎসবের রাতে বাসর ঘরের ভিতরে আর কাছে এসে যারা ভিড় করল, তাদের মধ্যে বেশি চঞ্চল হয়ে উঠল সুলতা, শোভা, নিভা আর সুধা, সেই সঙ্গে সুলতার বৌদিও। কুমুদের সঙ্গে জয়ন্তীর বিয়ে, জয়ন্তীর সৌভাগ্যের বাহবা দিতে হয়। বড় বেশি আশ্চর্য হয়ে বাহবা দিয়েছে সবাই, কিন্তু সবচেয়ে বেশি আশ্চর্য হওয়া এখনো বাকি আছে। এই তো সবে মাত্র বাসর ঘরে ঢুকেছে বর আর কনে। সুলতার বৌদি অনেকেরই কানে কানে ফিসফিস করে বলেন, কাউকে কিছু বলতে কইতে হবে না, তোমরা শুধু চুপ করে দাঁড়িয়ে দেখো। কি দেখবো বৌদি, কি দেখবো? জয়ন্তীর ঢলানি গো। পরের বরকে কাছে পেয়ে জেমে ঢলে ঢলে পড়ে। নিজের বরকে নিয়ে সে আজ কি কাণ্ডটা করে একবার দেখো। বিনা টিকিটের তামাশা 2 চোখ ভরে দেখে নিয়ে তারপর যে যার বাড়ি চলে যেও। কথা শেষ করে বৌদি আবার ফিসফিস করেন, ও কি, ও আবার কোন ঢং? লজ্জায় মরে যাই, যা ব্যাপার দেখছি। হ্যাঁ, সেই জয়ন্তী সেনী বাসর ঘরের এক কোণে মাথা হেঁট করে বসে আছে, পায়ের নখটুকুও দেখা যায় না। বেনারসির সাজে বন্দিনী হয়ে যেন একটা নীরব ও নিথর ছবি বসে আছে। আঁচলটাও খুঁড়ছে না জয়ন্তী, হাত দুটোও দেখা যায় না, বোঝা যায় না কি আছে হাতে, ব্রেসলেট নাকি কঙ্কন। কগাছি চুড়ি,
কবরই চড়ি। কিন্তু আর কতক্ষণ? সবাই যে আশায় আশায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে ক্লান্ত হয়ে গেল। মৌদি বলেন, বরের সঙ্গে একটা রঙের কথা তো কও জয়ন্তী, আমরা শুনে ধন্যী হয়ে যাই। জয়ন্তী বলে, আপনি বলুন না। ওমা, আমি কি করে বলি জয়ন্তী? তোমার কাছ থেকে যদি শেয়ার রপ্ত করে নিতাম তবে হয়তো বলতে পারতাম। নিভা, সুধা, সুলতার শোভা খিলখিল করে হেসে ওঠে। জয়ন্তীর অচঞ্চল চেহারাটার দিকে একবার তাকিয়ে নিয়ে বৌদি সকলের কানের কাছে ফিসফিস করেন, চল, সময় নষ্ট করে লাভ নেই। ঘর ছেড়ে চলে গেল সকলেই। ঘরের বাইরে এসে নিভা বললে, জয়ন্তী এমন গম্ভীর হয়ে গেল কেন বৌদি? বৌদি একটু চড়া গলায় অথচ বেশ মিষ্টি করে কটকটিয়ে উত্তর দেন, গম্ভীর নয় গো, গম্ভীর নয়, ওই রকমই হয়। বেহায়ার মতো সবই আগে আগে পরের বাসর ঘরে ফুরিয়ে দিলে যে। হাসি সামলাতে গিয়ে কথা শেষ করতে পারলেন না বৌদি, এবং হাসি সামলেই বলে ওঠেন, দূর চাই, এখনো যে খাওয়া দাওয়া বাকি আছে, অথচ রাত 10টারও বেশি হয়ে গেল। চলো খাওয়া দাওয়া সারি। খাওয়া দাওয়া সারতেই বেশ দেরি হয়ে গেল। কিন্তু কি আশ্চর্য, বাড়ি যাবার জন্য যার সবচেয়ে বেশি তাড়া তিনি একটু দেরি করলেন, এবং নিভা, শোভা ও সুলতাকে আশ্চর্য করে দিয়ে তিনি বাসর ঘরের বন্ধ দরজার কাছে এসে ঘুরঘুর করতে লাগলেন। যা খুঁজছিলেন তা পেয়ে গেলেন বৌদি, বন্ধ জানালার একটা ফাঁক। সুলতা বলে, আহ, কি করছো বৌদি? এমন কি আর নতুন ব্যাপার দেখবে? বৌদি ফিসফিস করে বলেন, ভাবতে দুঃখ হয় গো, পরের বাসর ঘরে লোভীর মতন সব ফুরিয়ে দিলে, এখন নিজের বরকে কাছে পেয়েও কি দিয়েছে। বলতে বলতে জানালার ফাঁকে চোখ রেখে চুপ করে গেলেন বৌদি। 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট নড়বার নাম করেন না বৌদি। সুলতা ডাকে, আহ বৌদি, এতক্ষণ ধরে দেখবার কি আছে, চলে এসো। কিন্তু বৌদির চোখটা যেন জানালার ফাঁকে সেটে গিয়েছে। শোভা 2বার বৌদির আঁচল ধরে টেনেছে, তবুও বৌদির হুঁশ হয় না। সুধা একবার পিঠে চিমটি কাটে, বৌদির কঠিন শরীরটা একটুও কাঁপে না। ভোর করে দেবে নাকি বৌদি? সুলতা যখন বৌদির হাত ধরে জোর করে একটা টান দেয়, তখন যেন হুঁশ ফিরে পেয়ে একটু যেন হাঁপাতে হাঁপাতে জানালার কাছ থেকে সরে আসেন বৌদি। উফ। নিভা বলে, কি বৌদি? বৌদি বলেন, কি মেয়ে রে বাবা, এমনটি আর কোথাও দেখিনি, কখনো শুনিও নি। শোভা বলে, খুব ঢলেছে বুঝি? বৌদি বলে, ঢলা তো দুটিখানি কথা গো। সুধা হাসে, তাহলে কি গলে গিয়েছে? বৌদি বলে, সেটাও তো দুটিখানি কথা। সুলতা বলে, তবে তবে আবার কি কথা? কি করেছে জয়ন্তী? সে কথা আর বলা যায় না, একেবারে উপচে পড়ছে। শেষ হলো আজকের গল্প, সুবোধ ঘোষের লেখা গল্প পরিপূর্ণা। জয়ন্তী সত্যি পরিপূর্ণা হয়ে উঠুক। জয়ন্তী কুমুদের দাম্পত্য জীবন খুব সুখের হোক, পরিপূর্ণ হোক তাদের সংসার, উপচে পড়ুক ভালোবাসা, এই আশাই আমাদের সকলের। কেমন লাগলো আজকের গল্প? কেমন লাগলো আমার পাঠ? জানবার প্রতীক্ষায় রইলাম। আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে আমাকে জানান। এই চ্যানেলে যারা আমার পুরো গল্প পাঠ শুনছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ।
যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অবশ্যই একখানি লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবার অনুরোধ রইল। আপনারা যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার। আর হ্যাঁ, নোটিফিকেশান কিন্তু অবশ্যই অন রাখবেন, কারণ এই চ্যানেলে নিয়মিত আমি একটি করে নতুন গল্প পড়ে শোনাচ্ছি। প্রত্যেকটি গল্পে আপনাদের সাথে চাই আপনাদের মূল্যবান মতামত। সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়।